শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এ অঞ্চলে পানিবন্দী অন্তত 16 লাখ মানুষ। বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান ও সালেহ এলাহি কুটির। আমরা প্রথমেই চলে যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে আছেন সহকর্মী মেহেদি। মেহেদি, যেমনটি এর আগে আপনি বলেছিলেন বন্যার পরিস্থিতি এখন কি অবস্থা সেই বিষয়টি জানাবেন, আর বানভাসী মানুষের জন্য সরকার থেকে সাহায্য দেওয়া হচ্ছে কিনা, আরেকটি বিষয় আশ্রয় কেন্দ্রে মানুষের ভোগান্তির কি অবস্থা এই বিষয়টিও জানাবেন। লিনিয়া, আসলে সুনামগঞ্জে এখন কোনো ভালো খবর নেই, তবে একটি ভালো খবর হচ্ছে গতকাল থেকে সকাল পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি। চেরাপুঞ্জিতেও বৃষ্টিপাত হয়নি, সুনামগঞ্জেও বৃষ্টিপাত হয়নি, যার কারণে সুনামগঞ্জে সুরমা নদীর পানি প্রায় 20 সেন্টিমিটার কমে বর্তমানে বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের হাসাননগর এলাকায়। এই এলাকায় আসলে মানুষ প্রায় সবগুলো বাড়িঘর পানিতে তলিয়ে গেছে এবং এই শুকনো কোনো জায়গা নেই। বাহন হিসাবে এই এলাকায় নৌকা ব্যবহার করা হচ্ছে। এবং আমরা একটু আগে গিয়েছিলাম যে একটি আশ্রয় কেন্দ্রে, সরকারি কলেজের আশ্রয় কেন্দ্রে, সেখানে প্রায় 3 শতাধিকের উপরেও প্রায় 3 শতাধিকের উপরে পরিবার আছে এবং এই পরিবারগুলো অভিযোগ করছেন যে তাদেরকে আসলে কোনো পর্যাপ্ত শুকনো খাবার প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়নি এবং যে সংকটটা আসলে দেখা দিয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় সেটি হচ্ছে সুপেয় পানির সংকট। এখানে কোথাও সবগুলো টিউবওয়েল আসলে পানিতে তলিয়ে গেছে, যার কারণে সুপেয় পানির একটি সংকট তৈরি হয়েছে। এবং আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন আলাদার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সুনামগঞ্জের সুরমা নদীর পানি অনেকটাই কমেছে এবং বিপদসীমার 27 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যে জাদুকাটা, কুশিয়ারা, রক্তি, বৌলাই সহ সবকটি নদীর পানি কমেছে। তবে আরেকটি বিষয় হচ্ছে ছাতকে এখনও কিন্তু বিপদসীমার 154 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এবং আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের সকল বন্যা প্রস্তুতি তারা ইতিমধ্যেই সম্পন্ন করেছেন এবং সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তারা নির্দেশ দিয়েছেন যে 12টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা যে শুকনো খাবার বানবাসী মানুষের জন্য প্রস্তুত রাখা হয়েছে সেই খাবারগুলো বিতরণ করার জন্য। তবে এখনো অনেক জায়গায় অভিযোগ আছে যে কোনো প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা আসলে দেওয়া হয়নি। তো আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ পরেই সুনামগঞ্জে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী সুনামগঞ্জে বানবাসী মানুষদের দেখার জন্য সুনামগঞ্জে আসবেন। তো এই ছিল আসলে আমার কাছে সুনামগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। এবারে আমরা চলে যাব মৌলভীবাজারে, সেখানে আছেন আমাদের প্রতিনিধি সালেহ এলাহি কুটি। মৌলভীবাজারের বন্যার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। ধন্যবাদ। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির কথা যদি বলি তাহলে বন্যা পরিস্থিতির যে অবস্থা অনেকটা স্থিতিশীল। কমলগঞ্জের যে দলই নদীর সেটা বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হওয়ায় অনেক জায়গায় যে পানি গতকালকে প্লাবিত হয়েছিল সেখান থেকে পানি কমতে শুরু করেছে। কিন্তু মৌলভীবাজারের মনু নদী যেটা, সেই মনু নদীর পানি 41 সেন্টিমিটার দিয়ে যা সকালে প্রবাহিত হচ্ছিল, এখন পর্যন্ত একই অবস্থায় 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে মৌলভীবাজারের যেসব জায়গা প্লাবিত হয়েছিল সেই জায়গায় পানি কমার কোনো সম্ভাবনা নেই। আর মৌলভীবাজারের যে হাওর অঞ্চল, যেটা হাকালুকি হাওর, সেই হাকালুকি হাওরে পানি বৃদ্ধি পেয়েছে এবং অসংখ্য মানুষের ঘর বাড়ি এখনও নিমজ্জিত হয়ে আছে। হাকালুকি পাড়ের যে জুড়ি উপজেলা এবং কুলাউড়া উপজেলার অনেকটা নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে, কারণ জুড়ি নদীর পানি বিপদসীমার প্রায় 200 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এবং মৌলভীবাজার কুলাউড়া লাইনের যে রাস্তা যেটা বড়লেখা পর্যন্ত গেছে, সেই রাস্তার অনেক জায়গায় পানি উঠে গেছে এবং বড়লেখা মৌলভীবাজারের সাথে গাড়ি চলাচলের একটা সমস্যা হচ্ছে বলে স্থানীয় জনগণ আমাকে জানিয়েছেন। আমি কথা বলেছিলাম মৌলভীবাজার জেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসন আমাকে জানিয়েছেন যে মৌলভীবাজারের যে বন্যা পরিস্থিতির সার্বিক তত্ত্বাবধানের জেলা প্রশাসন কাজ করছে এবং 7টি উপজেলার যে ইউএনও আছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান এবং শুকনো খাবার নিয়ে যারা পৌঁছে দেন সেটা। আমি একটা বিষয় জানাতে চাই, যেসব এলাকা প্লাবিত হয়েছে যেই সব জায়গায় সবচেয়ে বেশি সংকট হচ্ছে নারী এবং শিশুদের। নারী এবং শিশুরা সেখানে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, কারণ দীর্ঘদিন এই ঠান্ডা বৃষ্টি ছিল এবং ঠান্ডার কারণে এইটা সৃষ্টি হয়েছে এবং পানীয় জলের অনেকটা সমস্যা দেখা দিয়েছে।
এই অবস্থায় যে বিশুদ্ধ খাবার পানি সেটা অনেকটা এই সমস্যার সৃষ্টি হয়েছে। এবং এই বিষয়ে জেলার যে মেডিকেল টিম আছে তারা সেখানে বিশুদ্ধ খাবার পানি বিশুদ্ধকরণ করার জন্য ট্যাবলেট সেটা সরবরাহ করছেন বলে আমাকে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা। এখানে 70টি টিম কাজ করছে। অর্থাৎ বলা যায় যে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি অনেকটা স্থিতিশীল, কিন্তু যদি উজানে অর্থাৎ ভারতের আসাম এবং ত্রিপুরায় যদি বৃষ্টি হয় তাহলে বন্যার অবস্থা অবনতি হতে পারে বলে পানি উন্নয়ন অধিদপ্তর আমাকে বিষয়টি জানিয়েছিলেন। এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতির খবরাখবর। হবিগঞ্জে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা। আমির আছেন আমাদের সঙ্গে। আমির, পরিস্থিতি তো খারাপ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলও, মানুষের কষ্ট নিশ্চয়ই আরো বেড়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। লিনিয়া, দেখুন গতকাল থেকে আসলে যে হবিগঞ্জের নদ-নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছিল এবং সেই পানি কিন্তু বিকেলের দিকে কিন্তু বিপদসীমার উপরে চলে যায় কুশিয়ারা নদীর পানি। এবং এই যে নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ার পর নদীর যে বাঁধ উপচে আসলে লোকালে পানি প্রবেশ করতে শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে সড়কটিতে আছি এটি কিন্তু সুনামগঞ্জ থেকে যে ঢাকা যাওয়ার যে সড়কটি, সেই সড়কটির একটি অংশ। এদিকে কিন্তু যাতায়াত করে সুনামগঞ্জের গাড়িগুলো। আসলে এই সড়কে কিন্তু প্রায় হাঁটুর উপরে পানি এবং এই এলাকার যে আশপাশের যারা বাসিন্দা আছেন তাদের অনেকের বাড়িতে কিন্তু আসলে কোমর পানি, আবার কারো বাড়িতে কিন্তু বুক পানি রয়েছে, একটু বুক পানি কিন্তু রয়েছে। আসলে এই যে পানিগুলো আছে, এই যে পানিবন্দী মানুষ তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন এবং তাদের যে একটি অবস্থা যেটি আসলে অনেকে কিন্তু এখন আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন, অনেকে কিন্তু আবার আশ্রয় কেন্দ্রে গিয়ে অবস্থান নিচ্ছেন। তো আসলে সব মিলিয়ে বলা যায় এই যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই বন্যা পরিস্থিতিতে প্রায় নবীগঞ্জ উপজেলার প্রায় 30,000-এর বেশি মানুষ কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন। এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলাতে 88টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেই আশ্রয় কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত অবস্থান করছেন প্রায় কয়েক হাজার মানুষ। এবং একটি বিষয় জানাতে চাই যে এই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু আসলে এখন পর্যন্ত যে আসলে খাবারের পৌঁছানোর যে খুব একটি কথা কিন্তু আমাদেরকে তারা বলেনি। যারা এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন তাদেরকে তারা বলছেন যে এখন পর্যন্ত গতকাল অনেকে দিনে এসেছেন, আবার অনেকে রাতে আশ্রয় কেন্দ্রে এসেছেন, তারা কিন্তু এখন পর্যন্ত আসলে খুব একটি খাবার দাবারের যে সুবিধা সেটি কিন্তু পাননি। আসলে তারা বলছিলেন যে আমরা কথা বলেছিলাম উপজেলা প্রশাসনের সাথে, বলার চেষ্টা করেছিলাম, তবে উপজেলা প্রশাসনের যে ইউএনও তাকে আমি বারবার ফোন দেওয়ার পরে তিনি আসলে কোনো রেসপন্স না করে কিন্তু আমরা আসলে তাদের খাবার দাবারের পৌঁছানোর যে বিষয়টি সেটি কিন্তু আমরা এখনো আসলে সঠিকভাবে বলা যাচ্ছে না যে তারা কখন খাবার পৌঁছাবেন। তারা যারা এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে আছেন তারা কিন্তু অনেকেই উপোস রয়েছেন, আবার অনেকেই কেউ তাদের বাড়িঘরের থেকে যে গ্যাসের সিলিন্ডার বা গ্যাসের সিলিন্ডারের পাশাপাশি চুলো নিয়ে গেছেন, তারা কিন্তু আসলে অনেকেই নিজ উদ্যোগে রান্না করে খেতে পেরেছেন। তবে আসলে এটি কিন্তু সবার ক্ষেত্রে নয়, এটি খুব অল্প সংখ্যক পরিবারের মানুষজনের এই অবস্থাটি। আসলে আপনি দেখতে পাচ্ছেন এই যে পুরো সড়ক দিয়ে কিন্তু প্রবল বেগে পানি এখন পর্যন্ত প্রবাহিত হচ্ছে এবং এই পানি প্রবাহিত হওয়ার ফলে কিন্তু আসলে যে আশঙ্কা করা হচ্ছে যে আরো যে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। এবং সেই যেহেতু নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে সেহেতু আসলে বলা যায় যে যদি উজান থেকে যে নেমে আসা পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢল না কমে তাহলে কিন্তু আসলে বন্যা পরিস্থিতি খুব সহসাই স্বাভাবিক হবে সেটা কিন্তু বলা যায় না। তো এই ছিল আমার কাছে নবীগঞ্জ উপজেলা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ। লিনিয়া। আমির, ধন্যবাদ আপনাকে। দর্শক, হবিগঞ্জে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, এই বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী আমিরের কাছ থেকে। তিস্তার পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে রংপুর ও লালমনিরহাট, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম ও জামাল বাদশাহ। প্রথমে চলে যাচ্ছি রংপুরে, সেখানে রয়েছেন সহকর্মী রফিক। তিস্তার পানি তো বাড়ছে, নতুন করে নতুন এলাকা প্লাবিত হয়েছে কিনা এই বিষয়টি জানাবেন।
তিস্তার পানি গত দুদিন ধরে বাড়তে বাড়তে এখন বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি বলি রংপুরের কাউনিয়া এবং গঙ্গাচড়া, লালমনিরহাট এবং কুড়িগ্রামের যে নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চলে কিন্তু প্লাবিত শুরু হয়েছে। একই সঙ্গে যেহেতু বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, সেই সঙ্গে ভাঙনও শুরু হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের কাউনিয়া উপজেলার গদাই গ্রামে। আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে এখানে বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ কারণেই যে গদাই গ্রাম রয়েছে, সেই গদাই গ্রামে ভাঙনের মুখে পড়েছে। অর্থাৎ আমি দেখানোর চেষ্টা করছি যে এই যে ভাঙন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এইটি গত 3 দিনে অন্তত 15 ফিট ভেঙে গেছে। এখানকার যারা বাসিন্দারা রয়েছে তারা বলছেন যে নদীর বিপরীত মুখ হওয়া, অর্থাৎ নদী এখন উল্টো পথে যাবার কারণেই এই যে গদাই গ্রাম, এই গদাই গ্রামটি এখন পুরোপুরি হুমকি রয়েছে। শুধু গদাই গ্রাম নয়, এই গ্রামটি যদি রক্ষা করতে না পারা যায় তাহলে এখানে যে তিস্তা সড়ক সেতু রয়েছে এবং রেল সেতু রয়েছে সেটিও ভেঙে যাবে নদী গর্ভে। এখানকার যারা বাসিন্দারা বলছেন যে পানি উন্নয়ন বোর্ড যে এখানে জিও ব্যাগ ফেলাচ্ছে, সেই জিও ব্যাগ কিন্তু পর্যাপ্ত না থাকার কারণে একেবারে বসত ভিটার কাছে নদী চলে আসছে, একেবারে ভেঙে যাচ্ছে। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা নিজ উদ্যোগেই তারা বস্তা ফেলছেন, বাঁশের খুঁটি গেড়ে এই বাড়িগুলো রক্ষা করার চেষ্টা করছেন। আমি এখানে এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে আজকে আমরা যুক্ত করতে চাই, তাদের কাছে জানতে চাই যে কিভাবে এখানকার নদী ভাঙছে, আপনারা কিভাবে এই বসত বাড়ি রক্ষা করার চেষ্টা করছেন। এখন আমরা তো যে বাসের খুঁটি টুটি কাল বাজার থেকে বস্তা নিয়ে আপাতত দেওয়া হয়েছে। এখন তো কাজ আপাতত বন্ধ আছে, জিও ফেলান। আর এইটুকু যদি ভাঙা যায় তাহলে যে তিস্তা যে বাঁধ আছে এবং স্টেশন আছে অবশ্যে, কাউনিয়া স্টেশন, এদিকে রেল, এই নদীটা যদি এদিক দিয়ে বাইরে হয় তাহলে বিরাট ক্ষতি হবে। বহু বাড়ি, অন্তত 500-600 বাড়ি ধ্বংস হয়ে যাবে একবারে। এই পানি এদিক দিয়ে ঢোকা ছুড়লে নদী তখন এদিক দিয়ে বাইরে হবে বিপরীত দিকে, তিস্তা ব্রিজ বাদ দিয়ে স্টেশনের দিকে চলে যাবে। পানি উন্নয়ন বোর্ড কি করছে? পানি উন্নয়ন বোর্ড তো ঈদের আগে আসছিল, বস্তা ফেলছিল, এখন তো আসে না। ঈদের পরে আসার কথা, কাজ বাজ করার কথা। আপনি শুনছিলেন যে এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা তাদের যে কষ্টের কথা, অর্থাৎ কিভাবে নদীতে ভেঙে গেছে, বাড়িঘর কিভাবে হুমকির মধ্যে আছে তারা বলছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই বৃষ্টিতে, এবারে বৃষ্টি এবং উজানের ঢলে যে তিস্তার পানি বৃদ্ধি হয়েছে, তিস্তার পানি বৃদ্ধির পাওয়ার কারণে কুড়িগ্রামের রংপুরের যে পাশের জেলা কুড়িগ্রাম, সেই কুড়িগ্রামের রাজারহাট, রৌমারী, রাজীবপুর এবং চিনমারি, সেখানে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আরেকটি ঘটনা গতকাল সন্ধ্যার পরে ঘটেছে, অর্থাৎ সন্ধ্যা 7টার দিকে একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। সেখানে 26 জন যাত্রী ছিলেন, তার মধ্যে 18 জনকে উদ্ধার করা হয়েছে এবং একজনকে লাশ উদ্ধার করেছে। বাকি যে 6 জন আছে তাদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করছে। লিনিয়া আরেকটি বিষয় জানিয়ে রেখে যে নিম্নাঞ্চল যে প্লাবিত হয়েছে, এই প্লাবিত হওয়া মানুষজনের যে শুকনো খাবার দেওয়ার যে প্রচেষ্টা সেটি অব্যাহত রয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছে। এখন আমরা এই মুহূর্তে যেতে চাই লালমনিরহাটের বাদশার কাছে, সেখানকার আমরা পরিস্থিতি জানবো। বাদশা, রফিক, আপনি যেমনটি বলছিলেন আসলে লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের বন্যার পরিস্থিতির কথা। আমি আসলে এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের সদর উপজেলার কালমাটিতে এবং সকালবেলায় এসে এই কালমাটি সহ আদিতমারি উপজেলার মহিষখোঁচা সহ যে কয়েকটি নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো ঘুরে দেখেছি এবং এই নিম্নাঞ্চলগুলো কিন্তু গতকাল সকাল থেকেই প্লাবিত হয়েছে। আসলে টানা কয়েকদিনের বৃষ্টি এবং উজানের ঢলে এই পানি কিন্তু তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার ফলে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে এবং নিম্নাঞ্চলে পানি প্রবেশ করায় নিম্ন অঞ্চল যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে। তবে লালমনিরহাটের যে তিস্তা ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে সেই ব্যারেজ পয়েন্টে কিন্তু পানি এখন পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। হ্যাঁ, এই আজকে সকাল 6টার যে আপডেট সেটি কিন্তু বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে এবং আজকে সকাল 11টায়, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা আপডেট নিয়েছি, সেই সকাল 11টার আপডেট অনুযায়ী কিন্তু পানি বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। আমরা নিম্নাঞ্চলগুলো দেখেছি যে তাদের ভোগান্তির সাথে সাথে কিন্তু নতুন আরো একটি সংখ্যা দেখা দিয়েছে, সেটি হচ্ছে নদী ভাঙ্গন। পানি নতুন এলাকায় প্রবেশ করার কারণে কিন্তু নদী ভাঙ্গনের দেখা দিয়েছে। গতকালকে এই কালমাটি এলাকা থেকে 3টি বাড়ি সরিয়ে নেওয়া হয়েছে অন্যত্র এবং একটি বাড়িকে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। তাহলে অশ্রুসিক্ত নয়নে তারা যেটা
নদী ভাঙ্গনের শিকার মানুষদের তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে পানি উন্নয়ন বোর্ড কিন্তু সামান্য জিও ব্যাগ ফেললেও তা কিন্তু নদী ভাঙ্গন রোধে যথেষ্ট নয়, এবং নদী খনন না করার কারণেই কিন্তু নদীর গর্ভে পানি ধারণ ক্ষমতা কমে আসায় অল্প পানিতেই কিন্তু এই ধরনের বন্যা এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঘটনা ঘটছে। লালমনিরহাট থেকে এই ছিল তিস্তার সর্বশেষ খবর। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, তিস্তার পানি বাড়ছে এ বিষয়ে লালমনিরহাট ও রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 10 জন নিহতের ঘটনার সবশেষ খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, আপনি নিশ্চয়ই শুনছেন। সৌরভ, ঝুঁকিপূর্ণ জায়গা থেকে রোহিঙ্গাদের সরানো হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। হ্যাঁ লিনিয়া, গতকাল আসলে 10 জন নিহতের ঘটনার পরেই যে পাহাড়ের পাদদেশে অধিক ঝুঁকিপূর্ণ যে রোহিঙ্গাদের বাসস্থানগুলো ছিল সেখান থেকে রোহিঙ্গাদেরকে স্থানান্তর করার প্রক্রিয়া আসলে শুরু হয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান আমাদেরকে জানিয়েছে যে তারা 1500 আর ঘরকে তারা শনাক্ত করেছেন যেগুলো পাহাড়ের পাদদেশে আসলে অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাদেরকে পার্শ্ববর্তী বিভিন্ন যে তাদের আত্মীয় স্বজনের বাড়িতে নিরাপদে এবং তাছাড়াও বিভিন্ন মসজিদ এবং যে লার্নিং সেন্টার সহ বিভিন্ন যে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সেন্টার রয়েছে সেখানে তারা সরানোর কাজটি করছেন। এবং তাদেরকে সরানোর পর আর আসলে তিনি যেটি বলছেন যে সেখানে যে শক্ত ব্যারিকেড দেওয়ার, বিশেষ করে পাহাড়ের পাদদেশে সেখানে তারা সেটি দেওয়ার চেষ্টা করছেন এবং বিভিন্ন যে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো রয়েছে তাদের সাথে সমন্বয় করে তারা এই কাজটি করবেন। এবং প্রতি বছরই এভাবে ভারী বর্ষণ হলে আসলে ঝুঁকিপূর্ণভাবে যারা পাহাড়ের পাদদেশে বাস করছেন রোহিঙ্গারা এই ধরনের পাহাড় ধসের ঘটনা কিন্তু ঘটছেই। তো সেক্ষেত্রে এই ধরনের ঘটনা যেহেতু কম ঘটে তার জন্যই আসলে তারা এই ব্যবস্থাটুকু নেওয়ার চেষ্টা করছেন বলে জানাচ্ছেন। এবং তাছাড়াও রোহিঙ্গারা যেটি দাবি করছেন যে কংক্রিটের দেওয়াল কিংবা শক্ত কোনো কিছু দিয়ে যেন পাহাড়ের পাদদেশের ঘরগুলোকে রক্ষা করার জন্য ব্যবস্থা করা হয়। তবে যেহেতু পুরো রোহিঙ্গা ক্যাম্পই বনভূমির মধ্যে অবস্থিত সেহেতু বনভূমির একটি কাঠামো রয়েছে, সেই কাঠামো যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখেও স্থাপনা নির্মাণ করার কিন্তু একটি প্রয়াস ছিল ক্যাম্প নির্মাণের শুরু থেকেই। তো সেটি আসলে বজায় রাখবার জন্য চেষ্টা করছে শরণার্থী কমিশন এবং যারাই যে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো এই কাজগুলো করে থাকে তাদেরকেও এই ধরনের নির্দেশনা আসলে দেওয়া ছিল। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত সেখানে বালির বস্তা এবং বাঁশ ও কাঠের বিভিন্ন ব্যবস্থা করে আসলে পাহাড়ের পাদদেশে যারা থাকেন তাদেরকে নিরাপদ করার চেষ্টা এতদিন করা হয়েছিল এবং সেটিকেই পুনরায় পুনর্নির্মাণ করবার যে প্রয়াস সেটি করা হবে বলে জানিয়েছে। এবং গতকাল যেই 10 জন নিহত হয়েছে তাদের পরিবারকেও বিভিন্ন উন্নয়ন সংস্থার মাধ্যমে আসলে সহায়তার ব্যবস্থা করা হচ্ছে বলে আমাদেরকে শরণার্থী কমিশন কার্যালয় থেকে জানানো হয়েছে। তো লিনিয়া, কক্সবাজারের উখিয়ার যে 10 রোহিঙ্গা নিহতের ঘটনা আর খবর ছিল সে খবরের আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 10 জন নিহতের ঘটনার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সৌরভ দেব। চামড়া বেচা কেনার সবশেষ খবর দর্শক আমরা জানবো। জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, ঈদ তো গেল 3 দিন, এখনো চামড়া বেচা কেনা হচ্ছে কিনা, কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে জানাবেন? হ্যাঁ লিনিয়া, আজকে ঈদের 3য় দিনেও কিন্তু চামড়া কম বেশি গ্রাম থেকে আড়তগুলোতে নিয়ে এসেছে। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের, এটা হচ্ছে আমতলী চামড়া গুদাম এলাকা ধরে। এখানে কিন্তু বেশ কয়েকটি চামড়া গুদাম আছে। এখানে আমি একটু দেখাতে চাই তারা কিন্তু যে প্রক্রিয়াজাত, যেটা লবণ দিয়ে প্রক্রিয়াজাত মানে ইতিমধ্যে করেছে। আরো একটা বিষয় জানিয়েছে তারা যে এখানকার চামড়া যে তারা প্রক্রিয়াজাত করার সময় কিছু বিদ্যুতের কারণে কিন্তু তাদের কিছু কাজ করতে পারেনি শ্রমিকরা, তারা কিন্তু চামড়াগুলো নষ্ট হয়ে গেছে তারা যেটি জানিয়েছেন। আর একটা বিষয় জানিয়েছেন যে তাদের শ্রমিক
এবং যে লবণের দাম বেশি হওয়ার কারণে কিন্তু তাদের কিন্তু চামড়ার এবারে দামের যে পর্তা সেটা কিন্তু মানে করতে পারেনি। আর একটা বিষয় যেটি জানিয়েছেন যে এবারে ট্যানারি মালিকরা কিন্তু তাদেরকে অসহযোগিতা করেছেন এবং তারা কিন্তু পুরাতন বকেয়া টাকা কিন্তু তারা পরিশোধ তো পায়নি, বরঞ্চ এবছরও আমি যে আড়তে দাঁড়িয়ে আছি এটা জয়পুরহাট জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপ যে তার সভাপতি শামীম হোসেনের আড়তে, এই আড়তে বলছে যে আমি একটি টাকাও বকেয়া পাইনি এবং তারা কিন্তু এই চামড়াগুলো নিয়ে ঠিকমতো টাকা দেয় না। এই জন্য কিন্তু মৌসুমি ব্যবসায়ীরা এবং ঈদের যে সময় যে ব্যবসায়ীরা যে আড়তগুলোতে চামড়া কিনে তারা কিন্তু ব্যবসা করতে পারেনি। তো আমি একটু এখন চামড়া ব্যবসায়ী গ্রুপ জয়পুরহাটের শামীম হোসেনের সঙ্গে একটু জানতে চাইবো যে আসলে আপনাদের কি অবস্থা বর্তমানে চামড়া? আমাদের বর্তমান অবস্থা যে জয়পুরহাট ডিস্ট্রিক্টে আমরা 20 থেকে 25টা আড়ত রয়েছে। এই আড়তে আমরা প্রায় 1 লক্ষ ছাগল বকরির চামড়া আমরা লবণজাত করে ফেলছি। কিছু বৈদ্যুতিক দুর্যোগের কারণে আমাদের অনেক চামড়া কিছু নষ্ট হয়ে গেছে, যা আমরা পরবর্তীতে রক্ষা করতে পারি নাই। আর সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত দামে আমরা চামড়া ক্রয় করছি। 400 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত আমরা কাঁচা চামড়া নিয়েছি। আর বিগত কয়েক বছরের অনাদায়ী টাকা অনাদায়ী থেকে গেছে, এবছর আমরা একটা টাকাও নিয়ে আসতে পারি নাই। সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ করছি আমাদের বকেয়া টাকাগুলো যেন আদায় হয়ে যায়। আর আরেকটা অনুরোধ থাকবে যে টেনারি মালিকরা যেন অবশ্যই সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত দামে আমাদের কাছ থেকে চামড়াগুলো ক্রয় করে। আর এবার যেন আমাদের কাছে বাকিতে তারা চামড়া যেন না নেয়, এরকম কোনো সুযোগ যেন না থাকে। আর ধন্যবাদ। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে আরো কয়েকজন আমি অনেকগুলো আড়তদারের সাথে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে চামড়া শিল্প রক্ষা করতে গেলে সরকারের সহযোগিতা দরকার এবং ট্যানারি মালিকদের আন্তরিকতা এবং বকেয়া যে টাকা তাদের পাওনা টাকা পরিশোধ এবং ন্যায্য দামে যে চামড়া তাদের কাছ থেকে নিতে হবে। এখন তারা আশঙ্কা করছেন যে তারা ন্যায্য মূল্যে, যেটা সরকার বেঁধে দেওয়া যে মূল্য, এই মূল্যে কিন্তু চামড়া তারা ট্যানারি মালিকরা কিনবেন না। এটা নিয়ে কিন্তু এখানকার আড়তদাররা ব্যবসায়ীরা কিন্তু আশঙ্কায় আছেন। এই ছিল আমার জয়পুরহাট থেকে চামড়া বেচা কেনার সর্বশেষ। আমি এখন স্টুডিওতে লিনিয়ার কাছে চলে যাচ্ছি। লিনিয়া। রেজা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, জয়পুরহাটের চামড়া বেচা কেনা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রেজা। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।